ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাভ, লেখিকা আসিফা খান, পর্ব 15। তখন ঘড়িতে প্রায় 4:30। মাথা চেপে ধরে কোনো রকম উঠে বসলো আসিল। আশেপাশে তাকিয়ে দেখলো সে একা রুমে। রুমটাও হালকা অন্ধকার। জানালার বাইরে তাকিয়ে দেখলো আকাশ এখন সকালের তুলনায় বেশি মেঘলা হয়ে এসেছে। এক শান্ত পরিবেশ চারিপাশে। হয়তো বিরাট আকারে ঝড় বৃষ্টি আসবে। আসিল কিছুক্ষণ ঠোঁট বাঁকিয়ে বুঝলো পেটে ইঁদুর দৌড়াচ্ছে। ফুঁস করে নিঃশ্বাস ফেলে চোখ মুখে হাত বুলিয়ে ঘড়ির দিকে তাকাতেই চোখ হলো চড়ক গাছ। তার মানে আমি সেই সকাল 11টা থেকে আর এখন অবধি ঘুমিয়েছি। ইস, কেন যে আমি তখন টিভি চালাতে গেলাম। না না আসিল, আর ওইসব মনে করিস না, রিল্যাক্স থাক। উফ, সারা শরীর ব্যথা করছে এতক্ষণ ঘুমানোর জন্য। আর খিদেও বহুত জোর পেয়েছে। কোনো রকম নিজের শরীর নরম বিছানা থেকে তুলে ঢুলতে ঢুলতে ওয়াশরুমে ঢুকে কিছু সময় ব্যয় করে একটা শাওয়ার নিয়ে বেরিয়ে আসলো। একটা আমব্রেলা কাট প্লাজোর সাথে কোমর পর্যন্ত ফুল হাতা টি শার্ট, এর সাথে ম্যাচিং হিজাব স্টল নিয়ে নিচে নেমে আসে। নিচে নেমে দেখলো আয়েশা একা একা বসে আছে সোফায়। দেখে মনে হচ্ছে কোনো কিছু গভীরভাবে চিন্তা করছে। আশেপাশে চোখ বুলিয়ে দেখলো পুরো ড্রয়িং রুম ফাঁকা। আসিল নিঃশব্দে আয়েশার পাশে বসে। আশু, নিজের হবু বরের কথা চিন্তা করছিস বুঝি? আয়েশা ফট করে তাকালো আসিলের দিকে। কিছুটা চমকে ওঠে, কিন্তু আসিলের কথা শুনে চোখ বড় বড় করে মুখ বাঁকিয়ে কিছুটা রাগ দেখিয়ে বলে, বনু, তার কথাই ভাবছি। কারণ যার ভাবনায় আমি বিভোর থাকি তার ভাবনার জগতে আমার ছিটে ফোঁটাও নেই। আসিল আয়েশার অভিমান বুঝতে পেরে আয়েশার নরম গাল টেনে বলল, আলেলে, আমার আশুর মনে তো অভিমানের পাহাড় জমেছে। তাই এই পাহাড় ভাঙার দায়িত্ব কে নিয়েছে? কেন আমার অভিমান ভাঙানোর জন্য তুই আসিস না? আমি নাকি আমার ভাই? কে? আশু, শোন বনু, যার মনে পাথর থাকে সে কোনোদিন অন্যের অভিমানের পাহাড় ভাঙতে পারে না। আর যদি ভেঙে দেখায় তাহলে? আয়েশা কিছুক্ষণ চুপ থেকে আবার বলে, তুই সেন্সলেস হয়ে যাওয়ার পরে তোকে রুমে নিয়ে যাই। তারপরে আমি তোকে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিই। তাই এতক্ষণ ঘুমিয়েছিস তুই। তো এখন শরীর কেমন লাগছে? আসিল বেশ বুঝলো যে আয়েশা আর ওই বিষয়ে কথা বলতে চাইছে না। তাই সেও মুচকি হেসে বলল, আলহামদুলিল্লাহ, এখন খুব ভালো লাগছে। কিন্তু খুব 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 জবরদস্ত খিদে পেয়েছে রে আশু। ও, এই কথা? খিদে তো লাগবেই। দুপুরে যে কিছু খাসনি তুই। যা গিয়ে টেবিলে বস, আমি খাবার বেড়ে দিচ্ছি। ইস, যদি তোর মতো আমার একটা ভাবি থাকতো তাহলে কতই না ভালো হতো। দোয়া কর ওটাও হয়ে যাবে। এই বলে আয়েশা কিচেনে চলে গেল। আসিল ঠোঁট টিপে হেসে টেবিলে বসলো। কিছুক্ষণ পরে আয়েশা প্লেটে করে খাবার নিয়ে আসলো। আসিলের পাশে বসে প্লেটটা এগিয়ে দিল। আসিলও খাওয়া শুরু করলো। খেতে খেতে জিজ্ঞাসা করলো, আশু, ভাইকে দেখছি না যে, কোথায় ও? তোর গুণধর ভাই দুপুরে খেয়ে পুলিশ স্টেশন দৌড় লাগিয়েছে। কেন? ওই যে কি যেন নাম, ওহো মনে পড়েছে, ইরফান আর ঈশান এর কেস নিয়ে কিছু ইনভেস্টিগেশনের জন্য তোর ভাইকে স্পেশালভাবে ডাকা হয়েছে। তাই গিয়েছে, বলল বাড়ি ফিরতে দেরি হবে। ভাই কি এইসব কথা তোকে বলে গিয়েছে? না মানে তুই যেমন ডিটেলসে বলছিস তাই জিজ্ঞাসা করলাম আর কি। আমাকে কেন বলতে যাবে? খালাকে বলছিল তাই আমি শুনে ফেলেছিলাম। তো গারবার হে দায়া। সিআইডি এর মতো হাত নাড়িয়ে জোরে হেসে উঠল আসিল। আয়েশা ছোট ছোট চোখ করে তাকিয়ে মিনমিনে স্বরে বলল, ভাইয়ের মন পাথর আর বোন সেই পাথরে অনিশ্চিতভাবে বেড়ে ওঠা ফুল। আর সেই পাথর মনের যুবককে কোনো একজন রমণী সেই ক্লাস 8 থেকে নিজের মনের মধ্যে নিঃশব্দে জায়গা দিয়ে এসেছে এখন পর্যন্ত। সেই রমণী ভুল করেছিল বনু। নিঃশব্দে মনের মধ্যে সেই যুবকটিকে জায়গা দেওয়া ঠিক হয়নি। কারণ নিঃশব্দে হওয়া প্রতিটি জিনিস ভীষণ কষ্ট দেয় বনু। আসিল চুপ হয়ে গেল। আয়েশার কথার পরিপ্রেক্ষিতে কি বলা উচিত বুঝে উঠতে পারল না সে। সত্যি কি ভালোবাসার মানুষকে কষ্ট দেয়? নাকি একতরফা ভালোবাসতে বেশি কষ্ট? নাকি কাউকে ভালোবাসার পরেও সেই মানুষটিকে কোনো এক জড়তার কারণে ভালোবাসি কথাটি বলতে না পারা বেশি কষ্টের? আসিল আল্লাহর কাছে অনেক অনেক ধন্যবাদ জানালো, কারণ তার জীবনে এরকম কোনো অধ্যায় নেই। আয়েশাও এক চোখে টেবিলের ওপর কাচের পানির জগ দেখে চলেছে। আসিল দীর্ঘশ্বাস ফেলে নিজের বাঁ হাত আয়েশার মাথায় রেখে টুক করে আয়েশার গালে একটা চুমু খায়। সব কথা বাদ দিয়ে আয়েশাকে জিজ্ঞাসা করে, আশু, তার মানে তুই সেই দুপুর থেকে একা? আয়েশা মুচকি হেসে বলল, না রে বনু, তুই নিচে আসার প্রায় 15 মিনিট আগে খালা গিয়েছে। তোর ভাই নেই, তুইও অসুস্থ, এইসব দেখে উনি থেকে গিয়েছিলেন। তারপর আমার বলাতে উনি চলে গেলেন। ও তাই বল। তারপর শুরু হলো দুইজনের গল্প। 22 বা 23 বছরের এক সুন্দরী চেলি, লাল রঙের ওয়ান পিস পরা রমণী, তার কোমর পর্যন্ত সরানো স্ট্রেইট চুল, মুখে ইউনিক মেকআপ,
ম্যাচিং পাম্প শু, হিল জুতা, ওয়েস্টার্ন ছোঁয়া তার শরীর জুড়ে। মেয়েটিকে শুধু সুন্দরী রমণী বললে মারাত্মক ভুল হবে, যাকে বলে স্বয়ং কামদেবী, যেই রমণীকে হাজারো যুবক নিজের করে পেতে চায়। সেখানে রমণীটি পড়ে আছে এমন এক যুবকের পিছনে, যার কাছে দেশ বিদেশের হাজারো সুন্দরী মেয়ে নিজেকে নিজ ইচ্ছায় সেই যুবকের কাছে সঁপে দিতে রাজি। ফারহাদ নিজ বিশাল নতুনত্বের ছোঁয়া কেবিনে বসে ল্যাপটপে কিছু কাজ করতে ব্যস্ত। সব সময়ের মতো আজও ফারহাদকে চোখ থেকে গিলে ফেলার মতো হ্যান্ডসাম, ড্যাশিং, অ্যাটিটিউডে ভরপুর সুপুরুষ লাগছে। ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ইট সিমেন্টের বদলে সেই জায়গায় লাগানো মোটা কাচের দেওয়াল থেকে বাহিরের দিকে তাকালো। গম্ভীর মেঘাচ্ছন্ন আকাশ, তা থেকে যখন তখন ঝরে পড়তে পারে ছোট ছোট পানীয় কণা, যাতে স্নান করবে এই বিশাল ধরনী। ফারহাদ তার নরম বিশাল মাপের চেয়ারে হালকাভাবে ছড়িয়ে দিল তার ক্লান্ত শরীর, নিচের ঠোঁট কামড়ে মাথা পেছন দিকে হেলিয়ে দিল, আর চিন্তা করতে লাগলো তার অ্যাঞ্জেলকে। তার অ্যাঞ্জেলের কথা বলা, হাসি, ভয় পাওয়া, চমকে যাওয়া, তার অ্যাঞ্জেলের নেশালো ঠোঁট, গভীর চাহনি, তুলতুলে নরম শুভ্র মাখা গাল, তার শরীরের মাতাল করা ঘ্রাণ। উফ! আমাকে কন্ট্রোল রেস করার মতো সব ধরনের হাতিয়ার তোমার কাছে আছে অ্যাঞ্জেল। এবার তোমার কাছে পেলে এই বান্দা যে বিরাট কোনো ভুল করে ফেলবে মনে হয়। কথা বলে মনে মনে আড়িয়ে সঙ্গে সঙ্গে ফারহাদের ঠোঁটের কোণে ফুটে উঠল এক ক্ষীণ হাসির রেখা। মুহূর্তেই সেই হাসির রেখা মিলিয়েও গেল। দরজায় টোকার আওয়াজ পেয়ে ফারহাদ কিছুক্ষণ আগে যেমনভাবে বসেছিল আবার ঠিক তেমনভাবে তার আসন গ্রহণ করে নিল। ল্যাপটপে চোখ রেখে গম্ভীর গলায় বলল, কাম ইন। দরজা খোলার আওয়াজ এবং তার সাথে গটগট শব্দে কেউ এগিয়ে আসছে ফারহাদের দিকে। ফারহাদ ভ্রুকুচকে চোখ উপরে তুলতেই চেহারার রং বদলে গেল। হাজারো বিরক্তি এসে ভিড় করলো সেই উজ্জ্বল শ্যামবর্ণের সুদর্শন মুখমণ্ডলে। হে হ্যান্ডসাম, হাউ আর ইউ? এতক্ষণ তো ভালোই ছিলাম, বিড়বিড় করে। কি বলছো তুমি হানি? নো, নাথিং। আই এম গুড সোফিয়া, অ্যান্ড প্লিজ ডোন্ট কল মি বাই দিস টাইপ নেম। সোফিয়া নামক মেয়েটা মনে হয় ফারহাদের কথা মাসির মতো উড়িয়ে দিয়ে এগিয়ে গেল। চেয়ারকে উপেক্ষা না করে ফারহাদের দুপাশের কাচের বড় মাপের টেবিলে হাত রেখে ঝুঁকে গেল ফারহাদের কাঁধ বরাবর ঘাড়ের দিকে। তারপর লো ভয়েসে বলল, ফারহাদ, তুমি আমাকে তো জিজ্ঞাসা করলে না যে আমি কেমন আছি। ফারহাদের বিরক্তিটা এখন ধীরে ধীরে রাগে পরিণত হচ্ছে। দুই হাত মুঠো করে ধরল, চোখ খিচে বন্ধ করলো, হয়তো রাগ কমানোর চেষ্টা, কিন্তু মুখ থেকে একটা আওয়াজও বার করলো না। ফারহাদের এরকম চুপ থাকাটা হয়তো সোফিয়ার পছন্দ হলো না। সোফিয়া এবার তার সব সীমা অতিক্রম করে তার সুন্দর নখে রেড নেইল পলিশ পেইন্ট করা হাত রাখলো ফারহাদের ডান পাশের গালে। হালকা স্লাইড করে সোফিয়া বলে ওঠে, আমি ভালো নেই ফারহাদ। ইউ নো হোয়াট, আই হ্যাভ স্পেশাল অফার ফর ইউ। আমার ভালোবাসার উপর ভরসা না হলে তুমি বললে আমরা রুম ডেট করতে পারি। ফারহাদের রাগে কপালের রগ ফুটে উঠেছে, চোখগুলো লাল রং ধারণ করেছে, মুখমণ্ডলে হাল বেহাল দশা। এতক্ষণ সহ্য করলে এখন সহ্যের সীমানা অতিক্রম করে ফেলেছে এই মেয়েটি। গালে রাখা সোফিয়ার হাত ধরে দ্রুতগতিতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সোফিয়ার হাত পিছনে মুছতে তাকে চেপে ধরলো কাচের দেওয়ালের সাথে। সোফিয়ার মুখমণ্ডলের ডান পাশ স্টিকারের মতো চিপকে রয়েছে, আর কাচের দেওয়ালে ঠেসে আসে তার ডায়েট করা স্লিম ফিগারটাও। নড়াচড়া করার শক্তিও নেই সোফিয়ার মধ্যে। হঠাৎ ফাহাদের এরকম আচরণে ভড়কে গিয়েছে সে। নিজেকে ছাড়াতে ছাড়াতে অস্পষ্ট স্বরে বলে ওঠে, ফারহাদ, হোয়াট আর ইউ ডুইং? লিভ মি, আই সি, লিভ মি ফারহাদ। ফারহাদ চোখ মুখ খিচে দাঁতে দাঁত পিষে বলল, কেন এখন কেন লিভ মি বলছো? কিছুক্ষণ আগেই না তুমি আমার সাথে ইন্টিমেট হওয়ার কথা বলছিলে? এইটুকুতেই সব শখ মিটলিয়ে গেছে? ফারহাদ, আমি তোমায় ভালোবাসি। শাট আপ, ভালোবাসা মাই ফুড। যে মেয়ে নিজের অমূল্য সম্পদ, নিজের সতীত্ব, নিজের ইজ্জতকে ভালোবাসে না, তার মুখে ভালোবাসার কথা মানাই না। প্রায় এক সপ্তাহ আগে তুই এই একই অফার রেজওয়ানকে দিয়েছিলি না? কথাটি বলেই ফারহাদ সোফিয়ার মুচড়ানো হাত ছেড়ে 4 কদম পিছিয়ে যায়। আর সোফিয়া, সে তো বিস্মিত নয়নে ফারহাদের দিকে তাকিয়ে আছে, কি বলবে বুঝতে পেরেছে না। সোফিয়াকে এই অবস্থায় দেখে ফারহাদ জোরে হেসে উঠল, তারপর দাঁত পিষে বলল, কি চমকে দিলাম? আসলে তোমাদের মতো মেয়েকে কি বলে জানো? মডার্ন প্রস্টিটিউটর। পার্থক্য একটাই, তারা রেড লাইট এরিয়ার মধ্যে থাকে আর তোমরা বাহিরে। তারা অসহায় হয়ে শরীর বেচে আর তোমরা স্বইচ্ছায়। ফারহাদ, তুমি আমায় অপমান করছো। আওয়াজ নিচে, আদারওয়াইজ আই উইল কিল ইউ। জ্যান্ত পুঁতে ফেলবো। রেজওয়ান, রেজওয়ান! ফারহাদের আওয়াজ পেয়ে রেজওয়ান হন্তদন্ত হয়ে ছুটে আসে। জোর আওয়াজে কেবিনে দরজা খুলে ভেতরে প্রবেশ করে, হাঁপাতে হাঁপাতে বলে, জি ভাই।
মিস্টার মালহোত্রার সাথে আমাদের ডিলটা ক্যান্সেল করো দ্রুত। আর তার এই গুণধর মেয়েকে আমি যেন অফিস এরিয়ার ত্রিসীমানার আশেপাশে দেখতে না পাই। গট ইট? কথাটি বলে ফারহাদ গটগট পেয়ে এগিয়ে চলে গেল কেবিনের মধ্যে থাকা ওয়াশরুমের দিকে। রেজওয়ান সোফিয়ার দিকে এক নজর তাকিয়ে বেরিয়ে গেল কেবিন থেকে। ফাহাদের মুচড়ে ধরা জায়গা, লাল হয়ে যাওয়া হাত মুহূর্তেই ফুলে উঠেছে, ভীষণ ব্যথাও করছে। সোফিয়ার চোয়াল শক্ত করে রাগে ফুঁসছে। আজকের অপমান কিছুতেই মেনে নিতে পারছে না সে। ভুল, বড্ড ভুল করেছো তুমি ফারহাদ। পস্তাতে হবে, তোমায় পস্তাতেই হবে। প্রায় 15 মিনিট ধরে ফারহাদ ওয়াশরুমের বেসিনের সামনে লাগানো বড় আয়নার দিকে তাকিয়ে আছে। সবকিছু ভেঙে ফেলতে ইচ্ছা করছে তার। রাগ তার চরম সীমানায় পৌঁছে গেছে। 15 মিনিটের মধ্যে প্রায় 17বার নিজের মুখ আর যেই হাত দিয়ে সোফিয়ার হাত ধরেছিল সেই হাতকে ধুয়ে যাচ্ছে ফেস ওয়াশ আর সাবান দ্বারা। যদি পরে তো চামড়া উঠিয়ে দেয় নিজের মুখের আর হাতের। কিন্তু তা কি সম্ভব? যেমন করো ভালো সঙ্গ খারাপ মানুষকেও ভালো করে দেয়, যেমন ডেভিলের থেকে বাঁচতে সৃষ্টিকর্তা অ্যাঞ্জেলকে পাঠিয়ে দেয়, ঠিক তেমনি করেই নিকৃষ্ট ছোঁয়াকে দূর করে কারো পবিত্র স্পর্শ। তখন রাত প্রায় 1টা 20। ফারহাদ তার কেবিনের কাচের দেওয়ালের সামনে দাঁড়িয়ে আছে। বাইরে বজ্রপাতের সঙ্গে প্রবল হাওয়া আর ঝুম বৃষ্টি। সন্ধ্যা 6টায় অফিস সময় শেষ, সব এমপ্লয়িরা চলে গেছে। বিশাল মাপের জায়গায় প্রায় 3টা লম্বা চওড়া বিল্ডিং, এক একটা কাজের জন্য এক একটা বিল্ডিং নির্ধারিত। ফারহাদ আর রেজওয়ান তাদের সমস্ত কাজ, যেমন প্রেজেন্টেশন রেডি করা, ফাইল তৈরি করা, পেন্ডিং ফাইল দেখা ইত্যাদি, এই ধরনের সমস্ত কাজ সারতে সারতে প্রায় রাত 9:30 বেজে যায়। আর তারই সঙ্গে শুরু হলো প্রবল বর্ষণ। তাই ফারহাদ আর রেজওয়ান কেউই আর বাড়ি ফিরতে পারে না। অবশ্য ফারিয়া ফোন করে ফারহাদকে বাড়ি ফিরতে না করে দেয়, ঝড় তুফানের সময় অনেক ক্ষতি হতে পারে তা ভেবে। আর সাথে ফারহাদকে তার জন্য চিন্তা করতেও নিষেধ করে, কারণ সে একা নয়, বরং তাদের নানু আজ সন্ধ্যায় তাদের বাড়ি ঘুরতে এসেছে। ফারহাদ তার নানুর সঙ্গে কিছুক্ষণ কথা বলে সাবধানে থাকিস বলে ফোন কেটে দেয়। রেজওয়ান ফারহাদের কেবিনের সাথে অ্যাটাচ করা বানানো রুমে বেঘরে ঘুমাচ্ছে। শুধু ঘুম নেই ফারহাদের চোখে, হাতে থাকা ফোন জ্বলজ্বল করে আসিলের কিউট হাসিমাখা একটা ছবির দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। কেবিন অন্ধকার, মাঝে মধ্যে বিদ্যুতের আলো ফারহাদের মুখে এসে পড়ছে। ফারহাদ ভ্রুকুচকে কিছু একটা ভেবে কল লিস্টে গিয়ে অ্যাঞ্জেল নামে সেভ করা আসিলের নাম্বারে কল দেয়। প্রথম কল না তুললেও ফারহাদ হার না মেনেই দ্বিতীয়বার কল দেয়। মাত্র রিসিভ হয় আর ভেসে আসে আসিলের ঘুমে জড়ানো ঘুমন্ত কণ্ঠ। হ্যাঁ, হ্যালো বিস্ট। এক শীতল শিহরণ বয়ে যায় ফারহাদের শরীর জুড়ে। 2-4টে শুকনো ঢোক গিলে ভারী হয়ে আসা নিঃশ্বাসকে কোনোরকম শান্ত করে, কিন্তু পরক্ষণে আসিলের মুখ থেকে শব্দটা শুনে ভড়কে যায়। ঠোঁট বাঁকিয়ে শান্ত ভারী কণ্ঠে বলে, এই বীজটাকে হুম, এই মেয়েটা আজ আমায় পাগল বানিয়ে তারপরে দম নেবে। অ্যাঞ্জেল এই বীজটাকে খুবই শান্ত ও মিহি কণ্ঠে বলে। উফ, আমি তোমার বিউটি আর তুমি আমার বেস্ট, ঘুম জড়ানো কণ্ঠে বলে। ও তাই নাকি? তুমি কি জানো না যে আমি তোমার বিউটি? জানি তো। আসিলের মুখ থেকে তুমি শব্দটি শুনে ফারাদের শরীরের সব রোমকূপ সজাগ হয়ে গেল। ঠান্ডা পরিবেশের মধ্যেও কপালে উৎপন্ন বিন্দু বিন্দু ঘাম হাতের তালু দ্বারা মুছে ফেলল। কিন্তু সে এখনো বুঝতে পারছে না আসিল আসলে কোন বিষয়ে কথা বলছে। এরই মাঝে আসিল আবার ঘুম জড়ানো কণ্ঠে বলল, আচ্ছা বিস্ট, আর কটা গোলাপের পাপড়ি ঝরে পড়তে বাকি আছে? ফারাদের ভাবলেশীনভাবে যে কোনো একটা সংখ্যা বলল। আর 5টা পাপড়ি বাকি আছে ঝরে পড়তে। কেন? আসিল ঘুমের মধ্যেও কপাল কুঁচকে চমকানো ঘুমন্ত কণ্ঠে বলল, কি? মাত্র 5টা? আমি খেলবো না বলে দিলাম। ফারাদ থমথমে খেয়ে গেল। ভরকানো গলায় দ্রুত প্রশ্ন ছুড়ল, কেন কেন? ঠান্ডা ওয়েদার পরিবেশে আসিল তার গায়ের পাতলা চাদরটা আরও একটু গায়ে টেনে দুঃখীভাবে ঘুমের ঘোরে বলে, 5টা পাপড়ি তো 3 দিনের মধ্যেই ঝরে পড়বে। তো কিভাবে হবে? কি কিভাবে হবে অ্যাঞ্জেল? ভালোবাসা কিস মানে? উফ বিস্ট, আমি কিভাবে 3 দিনের মধ্যে তোমায় ভালোবাসবো? কি করে কিস করব? ভালো না বাসলে কিস না করলে কি হবে? কি আর হবে? তুমি আজীবন বিস্ট হয়ে থাকবে। মানে তুমি সারা জীবন একটা ভয়ঙ্কর হিংস্র কুৎসিত রাগী আর কালো মনের এক বিশাল বিস্ট হয়ে থাকবে। বিশাল জোরে বিদ্যুতের আওয়াজ শোনা গেল, হয়তো কোথাও বাজ পড়েছে। কিন্তু এদিকে আসিলের কথায় ফারাদের মনের মধ্যে সৃষ্টি হলো এক অসহ্য যন্ত্রণা। আসিলের বলা গল্পের থিম না জানলেও আসিলের বলা কথা তাকে কষ্ট দিচ্ছে। বা হাতের তালু জোরে আওয়াজে রাখলো কাচের দেওয়ালে, জোরে জোরে নিঃশ্বাস ফেলছে সে।
হঠাৎ কান্না এসে গলায় দলা পাকিয়েছে, কিন্তু ফারহাদ সেই কান্নাকে কোনোদিন চোখ হতে অতিবাহিত করবে না। তাই তো চোখের সাদা অংশ লাল রং ধারণ করেছে। তার এঞ্জেলকে সে কোনোভাবে হারাতে চায় না। ঠোঁট কামড়ে চোখ বন্ধ রেখে নিজেকে সামলানোর বৃথা চেষ্টা চালাচ্ছে। মেয়েটা এমন কেন? সে কেন বোঝে না ফারহাদ নামক এই যুবকটা তার প্রতি বিরাটভাবে আসক্ত হয়ে পড়েছে? ফারহাদ বৃষ্টিপূর্ণ পরিবেশের দিকে তাকিয়ে কাতর কণ্ঠে বলে ওঠে, না অ্যাঞ্জেল না, আমি বিষ্ট হয়ে থাকতে চাই না। আমি ভয়ঙ্কর হিংস্র আর কালো মনের অধিকারী হয়ে আজীবন বেঁচে থাকতে চাই না। তুমি আমায় ভালোবাসা আসিল, ভালোবাসা দ্রুত। তোমার শুভ্রতে আমাকে রাঙিয়ে তোলো, আমাকে ভালোবাসার মানে বোঝাও। নিজের শুভ্র রাঙা মনে আমায় একটুখানি জায়গা দাও। তোমার ওই উষ্ণ অধর জোড়া ছুঁয়ে দাও আমার কপালে, কারণ আমি আজীবন এই বর্তমান জীবনের মতো কাটাতে চাই না। তুমি কি জানো না, আমি ফারহাদ নামক যুবক তুমি নামক মায়াবিনীর ওপর ভীষণভাবে আসক্ত। ফোনের ওই পাশ থেকে কোনো আওয়াজ এলো না, শুধু শোনা গেল আসিলের ভারী নিঃশ্বাসের আওয়াজ, যা ফারহাদ চোখ বন্ধ করে শুনেছে। বাহিরের পরিবেশের অবস্থা তখনও একই রকম।